এটাই হলো শিলিগুড়ির সরকারি বাস টার্মিনাস। আজকে দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টির ওয়েদার আছে, মানে আকাশ ফেটে বৃষ্টি নামা যাকে বলে। যত আমরা দার্জিলিংয়ের উপরের দিকে পাহাড়ে উঠতে শুরু করছি না, বৃষ্টির ফোঁটা ততই দ্বিগুণ হচ্ছে। 202 নম্বর এই রুমটা আমরা নিয়েছি। শুধু যে বৃষ্টি হচ্ছে তা নয়, তার সঙ্গে চলছে প্রচণ্ড পরিমাণে ঝোড়ো বাতাস, এত বড় বড় বাজ পড়ছে, আওয়াজটা শুনে নিন খালি। এই জায়গাটা চিনে রাখুন, কম বাজেটে যদি সাইট সিন করতে চান সমস্ত রকম সুবিধে পেয়ে যাবেন। বর্ষায় পাহাড়ের রানী দার্জিলিং, এই ছোট্ট লাইনে এক বিশাল বড় অনুভবের গল্প কল্পনারূপে কাজ করে। দার্জিলিং মানে শুধু কাঞ্চনজঙ্ঘার সাথে সাক্ষাৎ নয়, এখানে রয়েছে পাহাড়ের ঢালে সবুজ চায়ের বাগান, মিনিটে মিনিটে আবহাওয়ার পরিবর্তন, রাস্তার উপর দিয়ে ব্রিটিশ নির্মিত টয় ট্রেনের আনাগোনা, শহরে গণ্ডগোল ছেড়ে পাহাড়ি খাবারের সাথে গোর্খাদের দৈনিক জীবন কাহিনী। আর এগুলো যদি পাহাড়ে ঘুরতে এসে বৃষ্টি বাদলের দিনে ফিল করা যায়, তাহলে এই কাহিনী জীবদ্দশায় ভুলিবার নয়। এই জার্নিতে থাকছে কলকাতা থেকে ট্রেন ও বাস জার্নি করে বৃষ্টি ভেজা পাহাড়ের সেরা অভিজ্ঞতা, খরচ খরচা, একখানা ভালো থাকার রুম, ঝড় বৃষ্টিতে খাবার খোঁজার অভিযান এবং ছোট্ট সাইট সিনের প্রচেষ্টা। তাহলে চলুন শুরু করা যাক আজকের বর্ষায় জমজমাট পাহাড়ের রানী দার্জিলিং। অন্যান্য বারের মতো এইবারের জার্নিটাও শুরু হয়েছিল আমার রেল শহর পাঁশকুড়া থেকে। ঘড়ির কাঁটায় তখন 4টের ঘর ছুঁই ছুঁই। কাঠফাটা গরমের দুপুরের শেষে বিকেলের আকাশে মেঘের ঘনঘটা, মনে হয় খুব সম্ভব ঝড় কিংবা বৃষ্টি নামবে। তো এমনই একটা দিনে আমার গন্তব্যস্থল হয়ে পড়ে দার্জিলিং। কারণবশতই রওনা হয়ে গিয়েছিলাম পাঁশকুড়া থেকে হাওড়াগামী দুপুর 3:52 মেদিনীপুর হাওড়া লোকাল ট্রেন ধরে। এই মেঘমাখা বিকেলে একটার পর একটা লোকাল ট্রেন, এক্সপ্রেস এবং নতুন অরেঞ্জ কালারের বন্দে ভারত এক্সপ্রেসকে পাস দেওয়ার আমেজটাই ছিল একদমই আলাদা লেভেলের। যাই হোক, মনের ফিলিং চেপে এবারে ইনফরমেশনে আসা যাক। ঠিক 6:06 আমি পৌঁছে যাই হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে। হাতে সময় খুব কম থাকায় প্রথমে প্ল্যাটফর্ম ছেড়ে বাইরে বেরিয়ে হাওড়া ব্রিজের সামনে চলে আসি এবং ওখান থেকে শিয়ালদহগামী একটা বাসে করে উঠে রওনা হই শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া থেকে বাসে খরচ জনপ্রতি 15 টাকা করে, কিন্তু জ্যামে পড়ে শিয়ালদহ স্টেশন কখন যে পৌঁছেছিলাম সেটা নির্ঘাত একটা ইতিহাসের মতো। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড ইভিনিং। এখন বাজে ঘড়ি কাটায় রাত্রি 9টা। আজকে আমি চললাম কলকাতার 40 ডিগ্রি গরম ছাড়িয়ে মেঘের দেশে, ঠান্ডার দেশে, যেটাকে বলা হয় পাহাড়ের রানী দার্জিলিং। তার সাথে আজকের ট্রিপটা হবে একটা বাজেট ট্রিপ, মানে খুব কম বাজেটে কিভাবে দার্জিলিং যাওয়া যায় এবং কিভাবে ঘুরে আসা যায় সেটাই একটা গাইড দেবো ছোট্ট করে আপনাদের। আর আমার পকেটে আছে মাত্র 1500 টাকা। খুব যদি এমার্জেন্সি হয় তবেই আমি এটিএম থেকে টাকা তুলবো, আর তা না হলে ওই টাকাতে চেষ্টা করব একদম দার্জিলিংয়ে থেকে একদিন ওখানে চারিদিক সাইট সিন করে ঘুরে আবার কলকাতায় ফিরে আসতে। তাহলে চলুন স্টেশনের ভেতরে যাওয়া যাক। 1 কাপ গরম চা মুখে দিয়ে তারপরে গিয়ে প্রবেশ করলাম স্টেশনের ভেতরে। অন্যান্য বারের মতোই চটজলদি ট্যুর প্ল্যানিংয়ের জন্য এবারের টিকিটও আনরিজার্ভ। কোনো রকমে তাড়াতাড়ি করে ইউটিএস মেশিন থেকে 2টো টিকিট কালেক্ট করে অজস্র মানুষের ভিড়ের পাশ কাটিয়ে প্রবেশ করলাম প্ল্যাটফর্মে, যেখান থেকে আজকে আমাদের ট্রেনের ছাড়ার কথা। 2টো টিকিট কেন সেটা পরে বলছি। এখন আপাতত আমাদের একজনের টিকিটের খরচ পড়েছে 195 টাকা করে জনপ্রতি। আজকে আমি যে ট্রেনে করে আজকে দার্জিলিং যাব তার জন্য আমি দার্জিলিং মেলকে চুজ করছি, যেটা ছেড়ে যায় রাত্রি 10:15 শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তারপর সকাল 8:05 পৌঁছয় এনজেপিতে। আর ওই ট্রেনকে চুজ করার পেছনে অনেক কারণ আছে, তো চলুন সব কিছু শেয়ার করবো আপনাদের। আর এখন আমি দাঁড়িয়েছি 12 নম্বর প্ল্যাটফর্মে, মানে 12 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি। এই ট্রেনটা বেশিরভাগ 12 নম্বর থেকে ছেড়ে যায়, মানে যতবার আমি গিয়েছি প্রত্যেকবার আমি দেখেছি। একই টাইমে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে ডান দিকে শিয়ালদা আজমির এক্সপ্রেস, আর তার সাথে এটা হলো হাটেবাজারে এক্সপ্রেস। এই হাটেবাজারে এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেই এই সেম 12 নম্বর প্ল্যাটফর্মে দেবে দার্জিলিং মেল। শিয়ালদহ স্টেশন থেকে যে কোনো দূরপাল্লাগামী এক্সপ্রেসে জেনারেল টিকিটে জার্নি করতে হলে এইরকম আগে থেকে লাইনে দাঁড়াতে হয়। আজকের এই দার্জিলিং মেলের ক্ষেত্রেও পদ্ধতি সেম। জেনারেল কোচে ওঠার জন্য লাইন লেগেছে কমপক্ষে 2 ঘন্টা আগে থেকে। আমি যদিও 1 ঘন্টা আগেই প্রবেশ করছি, তবুও সিট পেতে খুব একটা চাপ হবে না আশাই করা যায়। সময় মতো হাটেবাজারে এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেই
9:36 প্রবেশ করলো দার্জিলিং মেল। এই ট্রেনের সিটের জন্য বেশি ঠেলাগুতো খেতে হয় না, কারণ এই ট্রেনে 4টি জেনারেল কোচ এবং গেটের সামনে পুলিশ মামারা দাঁড়িয়ে থেকে একে একে সবাইকে ভেতরে প্রবেশ করায়। কাজেই সিটও পেয়ে গেছিলাম এবং তার সাথে একদম রাইট টাইমে 10:15 রওনা হই 12 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে দার্জিলিংয়ের পথে। দার্জিলিং মেল কি ছাড়িয়ে চলে যাচ্ছে লোকাল ট্রেন। এইবারে আপনাদের আমি বলি, প্রত্যেকবার উত্তরবঙ্গ যাওয়ার সময় আমি কেন সবসময় দার্জিলিং মেল চুজ করি। একটা হচ্ছে টাইমিং, যেটা সব থেকে ভালো সময়ে পৌঁছয় এবং লেটের রেকর্ড একদমই নেই বললে চলে। আর তাছাড়া এই ট্রেনের সব থেকে কম হল্ট আছে, মাঝে মাত্র 4 জায়গায় দাঁড়ায়। শিয়ালদা থেকে ছাড়ার পরে বর্ধমানে গিয়ে দাঁড়াবে, এরপর তারপর বোলপুর শান্তিনিকেতন, তারপরে মালদা টাউন, তারপরে কিষানগঞ্জ। এটা ছাড়া দার্জিলিং মেলে যাওয়ার আরেকটা বিশেষ কারণ, জেনারেলে ট্রাভেল করতে হলে এই ট্রেন সব থেকে বেস্ট, কারণ জেনারেলে ভিড় একদমই হয় না। মানে যে কটা সিটের ক্যাপাসিটি অনুযায়ী মানুষ হচ্ছে এই ট্রেনে যাওয়া আসা করে। সন্ধেবেলার একটা উত্তরবঙ্গ এক্সপ্রেস আছে, পদাতিক আছে, কাঞ্চনকন্যা আছে, কিন্তু ওই ট্রেনগুলোতে এত পরিমাণে ভিড় হয়, ট্রেনের গেটের সামনে পা ঝুলিয়ে বসে যেতে মানুষকে দেখতে পাওয়া যায়। সিট খুব ভালো জায়গায় পেয়ে গেছি, কোনো চাপ নেই, একদম বাথরুমের পাশে। এই যে দেখছেন ওই যে ব্যাগ রাখা আছে, ওটা হচ্ছে আমার সিট। আজকে ট্রিপে আমার সঙ্গে আছে কিন্তু সজল, তো এরকম শুকনো চিড়ের প্যাকেট নিয়েছে, তাছাড়া জল টল আমরা তুলে নিয়েছি। তো এরপরে বর্ধমানে গিয়ে ট্রেন দাঁড়াবে, ওখানে কিন্তু খাবার দাবার কিন্তু ওঠে, কিন্তু সেই রকম ভারী খাবার পাওয়া যায় না, ওই হালকা লুচি, রুটি, ঝালমুড়ি এগুলো পাওয়া যায়। আর আজকে রাত্রে ট্রেন জার্নি বেশি দেখিয়ে কিন্তু লম্বা করব না। এই ট্রেন জার্নিতে দেখাবার মতো কিচ্ছু নেই, ওই কয়েকটা স্টেশন আছে, পাশ দিয়ে বেরিয়ে যাবে অন্ধকারে। বঙ্গাইগাঁও, ওটা কোন জায়গায় পড়ছে? গুয়াহাটির আগেই। গুয়াহাটি, আচ্ছা গুয়াহাটিতে ওখানে দেখার মতো কী আছে? মানে যদি ঘুরতে যাই আসামে কখনো, আসামে তো দেখার মতো বহুত কিছু আছে, গুয়াহাটি গেলে অনেক ভালো লাগে। আসাম জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা শুনেছি, কিন্তু কোনোদিনও যাওয়া হয়নি। ট্রেন জার্নি মানে বিভিন্ন ভাষার বিভিন্ন জায়গার মানুষজনের সঙ্গে সাক্ষাৎ, সেখানকার পরিবেশ সম্পর্কে ধারণা অর্জন, আরও অনেক কিছু জানার সুযোগ মেলে। যাই হোক, এখন আপাতত প্রবেশ করতে চলেছি বর্ধমান জংশনে। ওই যে কোথায় আছে, শুকনো চিড়েতে মন ভেজে না, তাই বর্ধমান থেকেই টুকিটাকি খাবার খেয়ে আজকের রাতটা কাভার করি। এরপরে আধা ঘুম আধা জেগে থাকা অবস্থায় ক্রস করে এই ট্রেনের দ্বিতীয় হল্ট বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এরপর একদম ঘুম ভেঙেছিল ফারাক্কা ব্যারেজের প্রবল জলস্রোতের আওয়াজে। এই ফারাক্কা ব্রিজ কানেক্ট করছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গকে। এরপরে ভোর 4টের সময় মালদা টাউন পৌঁছে 1 কাপ গরম চা হাতে নিয়ে নতুন ভোরের সূচনা। ট্রেন থেকে প্রথম সানরাইজ দেখা এবং প্রথম পড়ন্ত লালচে আলো গায়ে মেখে ট্রেনের গেটের সামনে দাঁড়ানো, উফ, এর বর্ণনা হয় না। এরপর আর মাত্র একটা স্টেশনে হল্ট, তারপরে এনজেপি। এই কিষানগঞ্জ হলো বিহারের একটা স্টেশন। এছাড়াও আরেকটা স্টেশন আছে যার নাম বারসই, কিন্তু দার্জিলিং মেল একমাত্র কিষানগঞ্জ স্টেশনেই দাঁড়ায়। আর এই স্টেশন পার করলে একদম এনজেপি পর্যন্ত দেখা মিলে হাজার হাজার একর জমি জুড়ে চায়ের বাগান। তবে এর ফাঁকে ভুট্টা এবং আনারসের চাষও দেখা যায়। তবু শিলিগুড়ি মানে চা চাষের জন্য ফেমাস, এটা আমরা সবাই জানি। ফাইনালি অবশেষে এসে হাজির হয়েছি উত্তরবঙ্গের কেন্দ্রবিন্দু এনজেপি স্টেশনে। আর এই জায়গা থেকেই বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন সব রুট সব ভাগ হয়ে গেছে। তো এখান থেকে আমরা কিন্তু এখন বাইরে বেরিয়ে যাবো, এই বাম দিকের এই ওভারব্রিজ দিয়ে। আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বাইরে বেরিয়ে কিন্তু আমাদের শেয়ারিং গাড়ি একটা ধরতে হবে শিলিগুড়িতে যাওয়ার জন্য, যেহেতু আজকে ট্রিপটা আমরা শেয়ারিংয়ে করছি। এই ওভারব্রিজে ওঠার জন্য দুটো রাস্তা আছে, একটা পায়ে হেঁটে যাওয়া যায়, আরেকটা আছে বাম দিকে, ওই দিকে আছে এসকেলেটর। তো যাদের পায়ের সমস্যা তারা ওই দিক থেকে উঠছে, আমি তো এই দিক থেকেই যাচ্ছি। এই ওভারব্রিজে ওঠার পর একদম যে ডান দিকে যে সোজা রাস্তা দেখছেন, এই দিক দিয়ে বেরোলেই একদম স্টেশনের বাইরে বেরোনো যায়।
কিন্তু স্টেশনের বাইরেটা না একটু সেই রকম চেঞ্জেস দেখতে পাচ্ছি না কিছু। আগেও যেমন দেখেছিলাম এইদিকে রয়েছে টয় ট্রেন একটা দাঁড়িয়ে আছে, সেই যুগ যুগ থেকে দেখে আসছি। আর এখানে একটা প্রজেক্টের কাজ চলছে, যেটা আগামী দিনে এখানে আসলে আপনারা দেখতে পাবেন, কিন্তু কত বছর যে সময় লাগবে সেটা জানি না। এখন এই মাটির রাস্তা ধরে আমরা এগোচ্ছি। এখানে বাম দিক দিয়ে কিন্তু আরেকটা রাস্তা আছে, ছোট একটা টানেলের মতো করা আছে। তো এই রাস্তা থেকে এগিয়ে গিয়ে বাম দিকে অল্প গেলেই ওখানে আছে গাড়ির স্ট্যান্ড। ঠিক এই জায়গাটায় আসার পরে এখান থেকে দেখছেন 4 হুইলারের স্ট্যান্ড। এখান থেকে গ্যাংটক, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং সব জায়গায় যাওয়ার জন্য কিন্তু শেয়ারিংয়ে এবং রিজার্ভে গাড়ি পাওয়া যায়। শেয়ারিংয়ে গেলে খরচ পড়ে ওই 300 টাকার আশেপাশে দার্জিলিং, আর যদি রিজার্ভে যাওয়া হয় তাহলে তো অনেক খরচ। আর ঠিক এই একই জায়গা থেকে অল্প একটু এইদিকে এগিয়ে গেলে এখান থেকে শেয়ারিংয়ে শিলিগুড়ি পর্যন্ত যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়, যার ভাড়া নেয় মাথা পিছু 30 টাকা 35 টাকা করে। তো হাতে বেশি সময় আমাদের নেই, আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে শিলিগুড়ি স্টেশনে। তাহলে চলুন শেয়ারিং গাড়িতে করে আমরা পৌঁছে যাই প্রথমে শিলিগুড়ি। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দূরত্ব 5 কিলোমিটারের একটু বেশি এবং পৌঁছতে সময় লেগে যায় 25 থেকে 30 মিনিট। যদি প্ল্যানিং থাকে ছোট শেয়ার গাড়িতে করে দার্জিলিং যাওয়ার, তাহলে এনজেপি স্টেশন থেকেই ধরে নেওয়া ভালো। তাতে খরচ হবে ওই একই এবং সময় হবে অনেকটাই সাশ্রয়। এবং কেউ যদি ভাবেন বাইক কিংবা স্কুটি রেন্টে নিয়ে দার্জিলিং ঘুরতে যাবেন, তাহলে সেই ব্যবস্থাও এই শিলিগুড়ি থেকে রয়েছে। যদি বাজেট হয় খুবই কম, তাহলে আজকের আমার পথ অবলম্বন করতে পারেন। আমরা 30 টাকা শেয়ার গাড়িতে করে আমরা চলে আসছি শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের সামনে, যে আবার অনেকে হচ্ছে যে শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ডও বলে। আমরা এখান থেকে খরচ কম করার জন্য আজকে আমরা বাসে করে জার্নি করব, মানে শিলিগুড়ি থেকে বাস ধরবো, সরকারি বাস, স্টেট বাস যে চলে এনভিএসটিসির বাসগুলো, ওই বাসে করে আমরা পৌঁছবো দার্জিলিংয়ে। তো বাসের টাইম টেবিল কটায় আছে এখান থেকে জানি না, কটায় পৌঁছবো সেখানে সেটাও জানি না। যেহেতু বাসে করে ট্রাভেল করব, সময় তো একটু লাগবেই হাতে, সেই জন্য খাওয়া দাওয়া এখানেই করে নিচ্ছি। কারণ ওখানে আমরা যাব, ওখানে গিয়ে আমরা হোটেল নেব, আমরা আগে থেকে কিন্তু কিছু ঠিক করে আসিনি। আর এখানে খাবারে আমি নিয়েছি রুই থালি, রুই থালির দাম নিচ্ছে 90 টাকা। আপনারা যদি বাস স্ট্যান্ডের সামনে থেকে দার্জিলিং পর্যন্ত শেয়ার গাড়িতে করে যেতে চান, মানে ওই যে ছোটো যে টাটা সুমোগুলো আছে না, সাফারিগুলো, তাহলে এখান থেকে খরচ পড়ে 250 থেকে 300 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে বাস স্ট্যান্ড, ডান দিকে এইটা আছে সরকারি বাস স্ট্যান্ড, আর এইদিকে সোজা রাস্তা চলে যাচ্ছে একদম শিলিগুড়ি স্টেশনের দিকে। এটাই হলো শিলিগুড়ির সরকারি বাস টার্মিনাস। সামনে এখানে বাম দিকে রয়েছে টিকিটের কাউন্টার। চলুন দার্জিলিং যাওয়ার জন্য এখানে কটায় বাস আছে এবং কত করে প্রাইসিং নিচ্ছে এখান থেকে সেগুলো একটু জেনে নিই। এই যে দেখুন এখানে লেখা রয়েছে তেনজিং নর্গে কেন্দ্রীয় বাস টার্মিনাস, আর দার্জিলিংয়ের কাউন্টার এই দিকে। এই যে এখানে লেখাও রয়েছে 105 টাকা করে নিচ্ছে টিকিট এখান থেকে। বাস মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে পাওয়া যায়। তো কটার সময় ছাড়ে এখান থেকে টাইম টেবিল সেই রকম নেই, মানে দার্জিলিং থেকে যে বাসগুলো আসে না, বাস এখানে আসলে সেই বাসগুলো এখান থেকে আবার রিটার্ন যায়। এই বাসে করে আজকে আমরা যাব দার্জিলিং। বাসের নাম্বার 2492, টিকিটে আমাদের দিয়ে দিয়েছে। আর এই বাসটা ছাড়বে সকাল 9টা বেজে 40 মিনিটে। এখন ঘড়িতে সময় 9টা বেজে 31 মিনিট, মানে আর 10 মিনিট 9 মিনিটের মতো বাকি আছে। আর আপনারা যারা স্টেট বাসে করে এখান থেকে দার্জিলিং যেতে চাইছেন, তাদের আমি একটা পরামর্শ দেবো, আপনারা সবসময় বাম দিকে সিট নেওয়ার চেষ্টা করবেন, কারণ বাম দিক থেকে ভিউ সব থেকে ভালো পাওয়া যায়। আর বাম দিকের সিটগুলো কিন্তু সবার আগে ফুল হয়ে যায়। আমি সামনে নিয়েছি একটা সিট, মানে বাসের একদম সামনে ফ্রন্টে একটা সিট পেয়েছি, আর এবং ডান দিকে পেয়েছি একটা সিট। কত ঘন্টা লাগে দার্জিলিং? এমনি 3.5 ঘন্টা, মানে কমন টাইম আছে 3.5 ঘন্টা, জাম লাগে না, ওই জন্য 4 ঘন্টা লেগে যাচ্ছে। 4 ঘন্টা নর্মাল রাস্তা আছে 3.5 ঘন্টা। সামনে এই যে রাস্তাটা দেখছেন, এইটা হচ্ছে দার্জিলিং মোড়। তার দিকে লক্ষ্য করলে একটা বিশ্ববাংলা গেটের সাইন দেখতে পাবেন এখানে, লোগো। আর বাম দিকের এই সোজা রাস্তা একদম বেরিয়ে যাচ্ছে বাগডোগরা হয়ে একদম কলকাতার দিকে। এই রাস্তাতে পড়বে সুকনা ফরেস্ট, তিনধারা, কার্শিয়াং, সোনাদা, ঘুম, দার্জিলিং। এখান থেকে সুকনা ফরেস্ট মাত্র 8 কিলোমিটার, তিনধারা 25 কিলোমিটার, কার্শিয়াং 45 কিলোমিটার, সোনাদা 60 কিলোমিটার, ঘুম স্টেশন 69 কিলোমিটার এবং দার্জিলিং 77 কিলোমিটার। সামনের সিট পেয়ে একদিক থেকে কিন্তু ভালোই হয়েছে, সব কিছু জিনিস দেখাতে সুবিধা হবে আপনাদের। এই শিলিগুড়ি শহর হচ্ছে উত্তরবঙ্গের ফুসফুস। এই শিলিগুড়ি শহরের উপরে অনেক মানুষের জীবন জীবিকা নির্ভর করে। আর তাছাড়া উত্তরবঙ্গে ঘুরতে আসলে যতগুলো জায়গায় আমরা ঘুরতে যাই, বিশেষ করে পাহাড় যেগুলো, সেটা দার্জিলিং হোক, কালিম্পং হোক, সিকিম, গ্যাংটক হোক, কিংবা ভুটানই হোক না কেন, কিংবা যত যে এখানে আশেপাশে যত পাহাড়ি অফবিট জায়গাগুলো যে আছে সেগুলোই হোক না কেন, প্রত্যেকটা জায়গা যেতে হলে সবার প্রথম এই শিলিগুড়িতেই সবাইকে ভিজিট করতে হয়।
তারপর এখান থেকে বিভিন্ন প্রকার সব শেয়ারিংয়ে, রিজার্ভে, ছোটো গাড়ি, বড় গাড়ি, বিভিন্ন রকম সব প্রাইস রেঞ্জে এখান থেকে সব ঘুরতে যাওয়ার ব্যবস্থা আছে। এই জায়গাতে আসার পরে দৃশ্যটা দেখুন কত সুন্দর। একমাত্র সামনের সিটে বসেছি বলে আপনাদের দেখাতে পারছি। ডান দিক দিয়ে চলে গেছে টয় ট্রেনের লাইন একদম এই রোডের পাশ বরাবর। আর তার সাথে কিছু তিব্বতীয় ফ্ল্যাগ দেখছেন এখানে সব লাগানো হয়েছে, যেগুলো আগের বার যখন আমি এসেছিলাম তখন এখানে ছিল না। আর ডান দিকে লক্ষ্যগুলো দেখতে পাওয়া যাবে একদম সবুজ, মানে অনেক দূর পর্যন্ত বিস্তৃত এইরকম চায়ের বাগান। আর এই রাস্তা যে কী সুন্দর সেটা মুখের ভাষায় প্রকাশ করা খুবই মুশকিল। এই জঙ্গলে হাতি, লেপার্ড, তারপরে বন্য যে জীবজন্তুগুলো আছে, বন্য পাখি, সব কিছু কিন্তু দেখা মেলে এখানে। আর এখানে ভেতরে এন্ট্রি করা পুরোপুরি নিষেধ। সামনে কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ওখানে প্রচুর পরিমাণে বন্য জীবজন্তু, হাতি দেখতে পাওয়া যায় ওখানে। আর ওই রোডে গাড়ি কিন্তু কোথাও থামে না। যারা বাইক নিয়ে আসে তারা ওই রাস্তায় দাঁড়ায় দেখি মাঝে মাঝে। এইসব জায়গাতে যারা শিলিগুড়ি থেকে বাইক ভাড়া করে যারা ঘুরতে যাচ্ছেন না, তো তাদের রিকোয়েস্ট করবো এইসব জায়গাতে একটু কমই দাঁড়াবেন। এখান থেকে বাম দিকে চলে যাচ্ছি মিরিক যাওয়ার রাস্তা, যার দূরত্ব এখান থেকে 50 কিলোমিটার। এবার আমরা প্রবেশ করলাম মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। দুপাশে ঘন জঙ্গল এবং মাঝখান দিয়ে সিঙ্গেল সুন্দর রাস্তা। যারা জঙ্গল সাফারি পছন্দ করেন তাদের মন ছুঁতে অবশ্যই বাধ্য করবে এই ফরেস্ট। অল্প কিছু দূর অগ্রসর হয়েই প্রবেশ করলাম সুকনা মিলিটারি ক্যাম্পে। এই ক্যাম্পের এরিয়া এতটাই বড়, কাভার করতে বেশ অনেকক্ষণ সময় লাগে, কিন্তু বেশ কিছু সুন্দর পার্ট কাট করতে বাধ্য হলাম, কারণ এই ক্যাম্পের আওতায় ফটো এবং ভিডিওগ্রাফি দুটোই নিষিদ্ধ। এই গেটটা থেকে শেষ হচ্ছে মিলিটারি ক্যাম্পের এরিয়া। এই জায়গা থেকে ভিডিওগ্রাফি করতে কিংবা ফটোগ্রাফি করতে আর কোনো কিছু রেস্ট্রিকশন নেই। আজকে কলকাতার টেম্পারেচার 40 ডিগ্রি, সেখানে আজকে শিলিগুড়ির টেম্পারেচার দেখুন 30 ডিগ্রি। এই একই সময়ে আজকে দার্জিলিংয়ের টেম্পারেচার 17 ডিগ্রি 18 ডিগ্রি, মানে কতটা ঠান্ডা এই নিচে সমতলের তুলনায় বুঝতেই পারছেন। সেই জন্য কাজেই সোয়েটার এবং টুপি দুটোই হচ্ছে লাগবে, যেটা আমি ব্যাগের মধ্যে ক্যারি করেছি। দার্জিলিংয়ে কিন্তু সারা বছরই ঠান্ডা থাকে, আপনারা গরমের সময় আসুন কিংবা শীতের সময় আসুন, শীতের পোশাক ওটা হচ্ছে কমপ্লিমেন্টারি, ওটা লাগবেই লাগবে। এবার আমরা ধরলাম মাটিগাড়া কার্শিয়াং রোড। এই রাস্তা থেকে পাহাড়ের ভিউ সব থেকে বেশি সুন্দর। যত অগ্রসর হচ্ছিলাম পাহাড়গুলো ততটাই বড় হয়ে চোখের সামনে জলচ্ছবির মতো বড় হতে থাকছিল, এবং আরও কিছুটা অগ্রসর হতেই আমাদের বাসের সাথে চলতে লাগলো পাহাড়ের পাদদেশের চায়ের বাগানগুলো। এই জায়গার নাম রোহিণী। মনে মনে ভাবছিলাম এই মায়ায় ভরা জায়গার নাম রোহিণী না হয়ে মোহিনী হলেও মন্দ হতো না। এই রোহিণীতেই একটা ছোট্ট গেট আছে, যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু দার্জিলিং। এই লেখা দেখার সাথে আবেগটা যেন দ্বিগুণ বেড়ে যায়। এখানেই রয়েছে ছোট্ট একটা টোল প্লাজা। এটাই দার্জিলিং যাওয়ার আগে প্রথম এবং শেষ টোল প্লাজা। এই টোল গেট পার করলেই এখান থেকে শুরু হয় পাহাড় চড়ার পর্ব। মাত্র 1 ঘন্টা জার্নি করার পরে বাস আমাদের নামিয়েছে এই জায়গাটায়। এখানে 10 মিনিটের মতো বাস দাঁড়াবে। আর আশেপাশের ভিউ দেখুন, ক্যা নজারা হ্যায় বস। আর এখানে পাশে দেখুন আরেকটা জিনিস আপনাদের দেখাই, এখানে রয়েছে একটা মহাদেবের মূর্তি। এই সিঁড়ি দিয়ে অল্প একটু উঠে গেলে ওই জায়গায় দেখতে পাবেন, এখান থেকেও দেখা যাচ্ছে। আর ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, পাশে রয়েছে এখানে একটা ধাবার মতো একটা রেস্টুরেন্ট। এখানে যার যা খাবার এখানে খাওয়া যায়, তার সাথে এখানে বাথরুম টাথরুম মোটামুটি করা যায়। আর দূরে উপরে পাহাড়ের দৃশ্য দেখুন, পুরো মেঘ কুয়াশায় পুরো একদম ধোঁয়ায় আচ্ছন্ন। দার্জিলিং যেতে তো এখনও অনেক দেরি। এই জায়গা থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি এতেই পুরো মন মুগ্ধ হয়ে গেছে, সত্যি কথা বলছি। আর আজকে দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টির ওয়েদার আছে। আমি যখন ট্রেনে আসছিলাম রাত্রে আমি চেক করে নিয়েছিলাম, আজকে প্রায় সারাদিনে বৃষ্টি হতে পারে যখন তখন। পাহাড় এমন জায়গা, এখানে বৃষ্টি কখন আসে কখন যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই এখানে আসলে সবসময় একটা ছাতা ক্যারি করার সঙ্গে অবশ্যই ভালো। তাহলে কিছুক্ষণের জন্য বকবক থেকে একটু বিরতি নিয়ে ছোট্ট একটা সিনেমেটিকে পাহাড়ের গন্ধ এবং দৃশ্যকে উপভোগ করাই যাক।
প্রবেশ করতে চলেছি কার্শিয়াংয়ে। এই যে দেখছেন গেটটা, এটা হচ্ছে কার্শিয়াংয়ের গেট। এই জায়গা থেকে কার্শিয়াং শুরু। रात पारिए सीना छोड़ आफ्नो विराट नुलाई फर्किन्छ। এখনের সময় দুপুর 11টা বেজে 30 মিনিট। এখন এসে পৌঁছেছি কার্শিয়াং স্টেশনের সামনে, যার উচ্চতা 4864 ফিট। এখানে পায়ে হেঁটে চায়ের বাগানগুলো দর্শন করা যায়। আর এই যে রোডের পাশে যে দেখছেন লাইনগুলো, এইটা হচ্ছে টয় ট্রেনের লাইন, আর সামনেই এটা হচ্ছে টয় ট্রেনের স্টেশন। এই যে দেখুন বাম দিকে, এটাই হচ্ছে কার্শিয়াংয়ের রেল স্টেশন। এখানে উচ্চতাও লেখা আছে কত হাইট এখানের। কার্শিয়াং জায়গাটা ভীষণ প্রিয়। বেশ মনে আছে শেষবার যখন এসেছিলাম, প্রায় পুরো বিকেল এবং সন্ধেটা পায়ে হেঁটে চায়ের বাগান, টয় ট্রেনের স্টেশন, রেল লাইনের ধারে বাজার ঘুরে দেখা, গরম গরম মোমো খাওয়া ইত্যাদি অনেক কিছুই করেছিলাম। শুধু হনুমান টক এবং ডাউহিলের মতো ভুতুড়ে অ্যাডভেঞ্চারটাই বাকি রয়ে গেছিল। সুযোগ পেলে পরের বার ছাড়বো না, এটা গ্যারান্টি। এখন কার্শিয়াং পার করে অনেকটাই অগ্রসর হয়েছি। এখন ওয়েদার তার রূপ বদলেছে। এখন সঙ্গী হয়েছে টয় ট্রেনের লাইন এবং আকাশ কালে করে ওঠা মেঘের দল। কিছুক্ষণের মধ্যেই হয়তো গা ভেজাবে বৃষ্টির শীতল ফোঁটা। আজকের এই যে দৃশ্য, এই যে কি মধুর, আমার ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। বাড়ি থেকে আসার পর ট্রেনে বসে যে দেখেছিলাম, তো সেটা একদম সত্যি হয়ে গেছে। চারিদিক মেঘের সাথে একদম দেখুন অন্ধকার হয়ে গেছে, মানে আকাশ ফেটে বৃষ্টি নামা যাকে বলে সেই রকম অবস্থা দার্জিলিংয়ের এখন। এখানে কিন্তু ছাতা আজকে একটু কাজ করবে না। এই রকম পরিস্থিতিতে একমাত্র রেনকোটই ভরসা। আপনাদের আমি সামনেটা দেখাচ্ছি, মানে যত আমরা দার্জিলিংয়ের উপরের দিকে পাহাড়ে উঠতে শুরু করছি না, বৃষ্টির ফোঁটা ততই দ্বিগুণ হচ্ছে। মানে যেমন মোটা মোটা বৃষ্টির ফোঁটা, তার সাথে তীব্র হাওয়া চলছে কিন্তু এখন এখানে। জাস্ট লোকটা খালি দেখুন বস। আর এইদিকে আমাদের ড্রাইভার দাদা এই বৃষ্টির মধ্যেই রিস্ক নিয়ে বাসটাকে এগিয়ে নিয়ে চলেছে। আর পাশ দিয়ে দেখুন ভেজা টয় ট্রেনের লাইন। এই সময় যদি একটা টয় ট্রেন যায় না, ওই যে দৃশ্য সারা জীবন, মানে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন মনে রাখতে পারবো। কলকাতার 40 ডিগ্রি ওয়েদারে মানুষ যেখানে এখন হাঁফসাচ্ছে গরমে, সেই জায়গাতে দার্জিলিংয়ে 17 ডিগ্রি টেম্পারেচারে এই রকম পরিমাণে বৃষ্টি। মাঝের মধ্যে বৃষ্টি এতই প্রবল, সামনে সব কিছু ঝাপসা লাগতে শুরু করলো। শেষমেশ ড্রাইভার কাকু বুঝতে পেরে একটা ছোট্ট কাপড় হাতে দিয়ে বলল, কাঁচের ঘামটা মুছে নাও, তাহলে ভালোভাবে ভিডিও করতে পারবে। আর একটা কথা, যারা বাইক নিয়ে বৃষ্টির মধ্যে পাহাড়ে ঘুরতে আসছেন কিংবা আসবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কারণ বৃষ্টির সময় রোড দিয়ে জল নামায় রাস্তা এবং টয় ট্রেনের লাইনগুলো খুবই পিছল হয়, তাই পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। কিছু সময় পর বৃষ্টি থামলেও কিন্তু মেঘ তার জায়গা একটুও ছাড়েনি। চারিদিকে অন্ধকার ছড়িয়ে নিজের অস্তিত্ব এবং ভারিত্ব দুই বজায় রেখেছে। কিছুক্ষণের মধ্যে পাইন গাছের পাশ দিয়ে চলতে লাগলাম এবং 4 ঘন্টার ব্যবধানে পৌঁছে গেলাম দার্জিলিং তথা সমগ্র ভারতবর্ষের উঁচু টয় ট্রেনের স্টেশন ঘুম স্টেশনে। এখন বাজলো ঘড়ি কাটায় দুপুর 2টো। আসার সময় এত পরিমাণে বৃষ্টি হয়েছে না, 1 ঘন্টা বাস লেট করে দিয়েছে। যাই হোক, ওয়েদারটা কিন্তু মারাত্মক সুন্দর ছিল, বেশ এনজয় করতে করতে আসছি। শুধু আমরা না, ওই বাসে যতজন আসছিল সবাই কিন্তু খুব এনজয় করেছে। আর এখন আমি নেমে পড়েছি এই জায়গায়, দেখুন এইটা হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেনের স্টেশন। চোখের সামনে দিয়ে মেঘের আনাগোনা দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাতে। ওয়েদার ক্লিন থাকলে এই জায়গা থেকে এই দিকে তাকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় একদম পরিষ্কার। কিন্তু এখন এতটাই ফগি ওয়েদার, চারিদিকে দেখছেন মানে ফগ এবং হচ্ছে ক্লাউডে পুরো ভরা। আর এখান থেকে প্রচুর কিন্তু হোটেল পাওয়া যায়।
এই জায়গা থেকে সব হোটেলগুলো স্টার্ট। এই নিচে ওপরে এই যে যত সব যে বিল্ডিংগুলো দেখছেন বেশিরভাগ এগুলো সব হোমস্টে হোটেল। তো আমরা আগেরবারে হোটেল নিয়েছিলাম এই একদম ওপরের দিকে। তো এইবারে আমরা ওই হোটেলে থাকছি না, যেহেতু ওই হোটেলে আমরা আগেরবার এসেছি। এইবারে দেবো আপনাদেরকে আরেকটা নতুন হোটেলের ইনফরমেশান। এখানে আমাদের হোটেল কিন্তু ঠিক করা নেই, আমরা এখানে এসেছি, এখানে পায়ে হেঁটে কিছুক্ষণ আমরা খুঁজবো, প্লাস এখানে যে আশেপাশের লোকাল দোকানগুলো আছে, কিছু মানুষজন আছে, তাদের কাছে জিজ্ঞেস করবো যে কম বাজেটে কোন জায়গায় হোটেল নিলে সব থেকে ভালো হয়, যেখান থেকে দার্জিলিংয়ের এই টয় ট্রেনের স্টেশন এবং সন্ধেবেলার যে মেল আছে যেটা ফেমাস সেটা সামনে হয়। ঘড়ির কাঁটায় এখন বিকেল 4টে। সেই দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত আমরা খালি খুঁজে গেছি, একটাও কিন্তু হোটেল পাচ্ছি না কম বাজেটে। যেহেতু এখন সিজন, প্রত্যেকটা হোটেলের বাজেট আকাশ ছোঁয়া, 1500, 1800, 2000, 2500, 3000, 3500 এরকম সব প্রাইস চলছে দার্জিলিংয়ে এখন। অনেক খোঁজাখুঁজি করে একটা হচ্ছে হোটেল আমরা পেয়েছি। এই যে দেখুন হোটেলের লোকেশন, মানে জোর বৃষ্টি শুরু হয়ে গেছে এখন। এখন বৃষ্টির জন্য এবং মেঘের জন্য চারিদিক পুরো সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না। একটু আগে যখন আমরা এসেছিলাম তখন এই জায়গায় বড় বড় পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছিল। 202 নম্বর এই রুমটা আমরা নিয়েছি। এখানে দেখছেন একটা বড় ডবল বেড, বেডটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, স্পঞ্জি আছে। এখানে কম্বল দিয়েছে, যেহেতু ঠান্ডার জায়গা কম্বল তো এটা মাস্ট লাগবেই লাগবে। একটা টাওয়াল, একটা সাবান দিয়েছে, বেশ সুন্দর কিন্তু রুমটা। এখানে একটা এলইডি টিভি লাগানো আছে, এখানে একটা মিরর, তার সাথে ড্রয়ার, এখানে টি টেবিল, এখানে একটা আলমারি রয়েছে। এই রুমের জানালা খুললে বাইরের পাহাড়ের ভিউ কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যায়। অ্যাটাচ বাথরুমও রয়েছে রুমের মধ্যে, একদম গেট দিয়ে ঢুকে দেখতে পাবেন ডান দিকে। এইরকম কোমোড গিজার আছে এখানে, তার সাথে এইরকম মিরর, বেসিন, এইরকম টাইল দেওয়া। এই রুমের প্রাইস 1500 টাকা করে, পুরো রুমের প্রাইস, পার হেড কিন্তু নয়। এখন যেহেতু সিজনের সময় এসেছি সেই জন্য অনেকটা প্রাইসটা হাই। অফ সিজনে আসলে এই রুমটার প্রাইস কিন্তু অনেকটা নিচে নেমে যায়। আরও অনেকগুলো রুম আছে কিন্তু প্রত্যেকটা রুম বুক হয়ে গেছে, সেই জন্য আমরা এই রুমটাই পেয়েছি। ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, আপনারা এখানে আসতে চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। যেহেতু দার্জিলিং ঠান্ডার জায়গা, সারা বছরই এখানে ঠান্ডা থাকে, সেই জন্য দার্জিলিংয়ে এসি রুম খুঁজলে খুব কিন্তু কম রুম পাওয়া যায়। বেশিরভাগ রুম সবই হচ্ছে নন এসি, আর নন এসি রুমের প্রাইসই দার্জিলিংয়ে এত। এই রুমটাও কিন্তু আমরা পেতামই না। এই হোটেলের পাশে আরেকটা হোটেল আছে, সেই হোটেলের হচ্ছে ওনার অজিত বাবু, তার হোটেলের নাম হোটেল হচ্ছে ডেনজোন। তাকে রিকোয়েস্ট করেছিলাম, কারণ তার হোটেলেও আমরা গিয়েছিলাম, সেখানে রুম একটাও খালি নেই। পাশের এই হোটেলটার কথাবার্তা বলে একটু কমে করে দিয়েছে, তা না হলে এই জায়গায় যদি আমরা সরাসরি আসতাম তাহলে হয়তো প্রাইসটা আরও অনেক বেশি বলতো। বৃষ্টির মধ্যে পাহাড়ের জায়গায় এসে ছাতা নিয়ে ঘুরতে কারই না ভালো লাগে, কিন্তু এখানে ঠান্ডা রয়েছে মারাত্মক। এমনিতেই কালকের এখানের ওয়েদার ছিল 18 ডিগ্রি, তার উপরে আজকে বৃষ্টি হয়েছে। রাত্রে মনে হচ্ছে খুব সম্ভব আজকে 14-15 নামতে পারে। ক্যাবটা নিয়ে আসছি কিন্তু ওটাও ব্যাগের মধ্যে রয়ে গেছে। প্রথমে ভাবছিলাম যে ঠান্ডা সেরকম খুব একটা বেশি হবে না, কারণ আমরা ছিলাম রুমের মধ্যে, তো বাইরে বেরিয়ে দেখছি মারাত্মক লেভেলে ঠান্ডা। আর এখনের এই সময় দেখতে পাচ্ছেন দার্জিলিং ম্যালের যাওয়ার যে রাস্তাটা আছে না, এই রাস্তায় খালি চারিদিকে খালি ছাতাই ছাতা নজরে আসবে দূর পর্যন্ত। এখানে রাস্তায় যাওয়াকালীন এরকম কিছু খাবারের দোকান, কেনাকাটার দোকান রয়েছে। শুধুমাত্র যে এখানে ঠান্ডা বৃষ্টি হচ্ছে তা নয়, রাস্তা দিয়ে এত পরিমাণে জল নামছে, পুরো শুজ ভিজে যাচ্ছে, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। অনেকগুলো ডগি আছে এখানে, জোরে বৃষ্টি আসছে এখন, সবাই এখন দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে। দেখুন এই দৃশ্য জাস্ট অসাধারণ। পাহাড়ে বৃষ্টির মধ্যে ঘুরতে ভালো লাগে, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হলো না, সেখানে আবার সমস্যা। শুধু যে বৃষ্টি হচ্ছে তা নয়, তার সঙ্গে চলছে প্রচণ্ড পরিমাণে ঝোড়ো বাতাস। এই যে ঠান্ডা, কি যে ঠান্ডা! আগে যদি জানতাম না এতটা পরিমাণে বৃষ্টি বেড়ে যাবে তাহলে রুম থেকে আমি বেরোতাম না। এটা হচ্ছে ম্যালের একদম সেন্টারে আছি আমি। এর বাইরে আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান। অন্যান্য সময় আসলে এই জায়গাতে মেলার মতো লোক লেগে থাকে সন্ধ্যের পর থেকে, সেই জায়গাতে দেখুন আজকে এখানে একটা মানুষও এখানে নেই। যারা আছে সব ওই পাশের দোকানগুলোতে সব মাথা লুকিয়েছে। সন্ধ্যেবেলায় প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, যার জন্য একটু তাড়াহুড়ো করে বেরোলাম রুম থেকে। বাইরে বেরিয়ে এ তো দেখলাম আরেক বিপদ। সজলদা, কি কন্ডিশন তোমার? ছাতা তো উড়িয়ে নিয়ে যাচ্ছে। চেয়েছে আমাদের কোথাও যেতে না, একমাত্র রুমে, আর এই মেলে হয়তো আমাদের আজকে এরকম বৃষ্টির ওয়েদারে ঘুরে বেড়াবো। এত বড় বড় বাজ পড়ছে, আওয়াজটা শুনে নিন খালি। ঝড় বৃষ্টি তার সাথে বাজ পড়া, মানে এক ধুমধুমার কাণ্ড। আপনাদেরকে আমি একটা কথাই বলবো, যারা এই বর্ষার সময় ঘুরতে আসছেন না দার্জিলিং, একবার ওয়েদার চেক করে তারপর এখানে আসবেন।
যদি দেখেছেন যে পাহাড়ে এখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাহলে বলবো আসার একদম প্রয়োজন নেই, কারণ পাহাড়ে বৃষ্টি একবার শুরু হলে কখন থামে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। আজকে সারা রাত বৃষ্টি হবে এখানে, তার সঙ্গে কালকে সকালেও আমরা সাইট সিন করতে পারবো কিনা সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। এখানে কতটা পরিমাণে যে ঝড় বাতাস চলছে এই গাছগুলোকে দেখলে আপনারা বুঝতে পারবেন, এগুলো হচ্ছে সব পাইনের গাছ। আর সামনে এটা হচ্ছে একটা স্ট্যাচু, যারা মেলে এখানে ঘুরতে আসেন না, এই স্ট্যাচুটা সবারই কাছে চেনা। আর এই দিকের এই রাস্তা ধরে অল্প একটু এগিয়ে গেলে এখানে মহাকালের শিব মন্দির আছে একদম ওপরে। এই বৃষ্টির মধ্যে এখন যেই জায়গাতে আসলাম এই জায়গাটা কিন্তু দার্জিলিং মেলের পাশেই একদম পপুলার জায়গা। এটা হলো গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গোর্খা রঙ্গমঞ্চ ভবন। এর চারপাশে কিন্তু প্রচুর দোকান আছে, কিন্তু একটা দোকানও কিন্তু এখন খোলা নেই। মানে বৃষ্টিতে ভিজে যাই চলবে, কোনো ব্যাপার না, কন্টেন্ট চাই। এখানে কয়েকটা খাবারের দোকান আছে, কিন্তু এখন খাবার দাবার এখানে পাওয়া যাবে না, সব এইভাবে সব ঢেকে দিয়েছে এখানে। বৃষ্টি এখন বন্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু খাবারের দোকান সেই রকমভাবে খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না এখন। অনেক খোঁজাখুঁজি করেছি রাত্রেবেলায়, সেই জন্য আমরা অল্প কিছু খাবার নিয়েছি। মোমোস নিয়েছি, তার সাথে চিকেন পকোড়া, আর তার সাথে চিকেন রোল নিয়ে নিয়েছি। 150 টাকা খরচ হয়েছে আমাদের। আজকে রুমে গিয়েই হবে আমাদের খাওয়া দাওয়া, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে একদম সকালে। জানি না কালকে সকালবেলার ওয়েদার কেমন থাকবে এখানে। এখন বৃষ্টিটা আপাতত বন্ধ হয়েছে, কিছু মানুষ এখন দেখছি মেলার দিকে সব যাচ্ছে। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে সকালবেলা আমরা রুম থেকে ছেড়ে এখন যাচ্ছি মেলের দিকে। কালকে রাত্রের যে বৃষ্টির ওয়েদার আর আজকের সকালের ওয়েদার পুরোপুরি পাল্টে গেছে, আর তার সাথে পাল্টে গেছে এখানে সব রাস্তাঘাট, দোকানপাট। তো এখন দেখি দার্জিলিং মেলের দিকে। আর সকালের সময় ঘুম থেকে উঠে পুরোনো অভ্যেস চা খেতে হবে, একটা ভালো চায়ের দোকানের খোঁজ করবো সবার আগে। তারপরে দেখবো এখানে আশেপাশে কোন কোন জায়গা ঘুরে দেখা যায়। আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন প্ল্যান করে রেখেছিলাম যে এখানে এসে কয়েকটা সাইট সিন আছে যেগুলো ঘুরবো, কিন্তু সেটা এখানে এসে একদমই হয়ে ওঠেনি। সকালবেলায় ওয়েদার খুব খারাপ ছিল, চারিদিক পুরো মেঘে পুরো আচ্ছন্ন ছিল, যার জন্য টাইগার হিলে যাওয়ার সিদ্ধান্ত আমরা সকালে বাতিল করে দিই। কারণ কালকে রাত্রে আমরা ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম। তো এখন ওয়েদারটা একটু ক্লিন হয়েছে, হালকা হালকা সূর্যের দেখাও মিলছে। আর সকালের সময় রাস্তাঘাট দেখছেন কিছুটা এইরকম, অল্প কিছু মানুষজন আছে যারা এই রাস্তায় হাঁটা যাওয়া করছে। আর এই রাস্তাটা অনেকেরই হচ্ছে অজানা, সবাই এখানে যে হোটেল সব নেয় না সেগুলো ওই নিচের দিকে নেয়, কিন্তু আমরা নিয়েছিলাম একদম আপারে। रात पालिए चिना छोड्यो आफ्नो विराट नुलाई फर्किन्छ यो मुठो मन रुन्छ डराए पर्ख गई कि पल रात भोलि आकाशको। যেখানে আমি কালকে রাত্রেবেলা এসেছিলাম এই জায়গাটা কালকে আপনাদের ভালোভাবে কালকে কিন্তু রাত্রে ঘুরে দেখাতে পারিনি। আর কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সকালের সময় ওয়েদার দেখুন চেঞ্জ হয়ে গেছে, চারিদিক পুরো শুকনো। আর এখনের এই সময় দেখছেন প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে, এখানে সব ঘোড়ায় গাধায় করে সব হচ্ছে রাইড করানো হয়, প্রচুর পায়রাকে এখানে খাবার দেওয়া হচ্ছিলো একটু আগে। আর যদি এই দিকে যাওয়া হয় তাহলে এইদিকে হচ্ছে নিউ মহাকাল মার্কেট, তার সাথে মহাকালের মন্দির, যেটা অনেকটাই উপরে হচ্ছে উঠতে হয়। তো আগেরবার আমি গিয়েছিলাম, প্রচণ্ড কষ্ট, মানে এত খাড়া রাস্তা না ওখানে, নিচে থেকে উপর পর্যন্ত যেতে জাস্ট পা পুরো ব্যথা করে। তো আজকে আমি ওই জায়গাতে যাচ্ছি না। মেলে এখানে আসার আমার কারণ, এখানে একটা হচ্ছে দিদি বসে, নেপালি দিদি, এখানে হচ্ছে চা বিক্রি করে, কিন্তু সেটা রাত্রেবেলায় করে, দিনের বেলায় সেটা আমার জানা ছিল না। এখনের সময় ঘড়িতে 8:07। এখন দেখতে পাচ্ছেন মেলের যে দোকানপাট যেগুলো আছে সেগুলো কিন্তু একটাও খোলেনি এখানে। দার্জিলিং মেলের সামনে সকালবেলায় আমরা যে খাবার খেয়েছি,
খাবারের প্রাইস পড়েছে 378 টাকা দুজনে। খালি ছিল 1 কাপ কফি আর তার সাথে ব্রেড অমলেট নিচ্ছে 80 টাকা করে। সকালে আমরা লুচি পুরি খাওয়া ভাবছিলাম, তো তার প্রাইস দেখলাম 220 টাকা। যদি পয়সা ওড়াতে চান দার্জিলিংয়ের মতো জায়গায় এসে, তাহলে দার্জিলিং ম্যালের এই যে জায়গা আছে এখান থেকে আপনারা খাবার খাবেন। সজলবাবু কেমন লাগছে এখানে খাবার খেয়ে? এক্সপিরিয়েন্স কি কিছু বলতে চাও? ভালো, টাকাটা উড়ে গেল, এত টাকা কম বাজেটের মধ্যে টিকে এসেছি আমরা। বাজেট ট্রিপ করতে এসে একদম সকালবেলায় 400 টাকা খরচ হয়ে গেছে দুজনের। পেটের একটা কণাও কিন্তু আমাদের ভরেনি। ছোট্ট ছোট্ট বেগুনির মতো 4টে বেগুনি দিয়েছে বললে চলে, দেখলে বেগুনি মনে হয়, আর তাও মনে হচ্ছে যেন মাছের তেলে ভেজে দিয়েছে। তো কিছু কিছু এক্সপিরিয়েন্স করে রাখা ভালো, যেগুলো পরবর্তী সময় এখানে আসলে কাজে লাগবে। এখন আমরা রুম থেকে চেক আউট করে এখন বেরিয়ে পড়েছি আবার রাস্তায়। এখানে রুম ছাড়ার সময় সকাল 11টার সময় চেক আউট, তো একটু আগে চেক আউট করে নিয়েছি, এখন বাজে সকাল 10টা। এখান থেকে আমরা যাব একটা জায়গায় সাইট সিনে। আজকে কিন্তু আমাদের প্ল্যান ছিল অনেকগুলো জায়গা ঘোরার, বিশেষ করে সকালের যে টাইগার হিল যেখানে সবাই আসে মানে দার্জিলিং ঘুরতে আসলে। তবে আজকের ওয়েদার দেখে আপনারা বুঝতে পারছেন, চারিদিকে দেখছেন ফগ। আজকে জেনে শুনে যদি টাইগার হিলে যেতাম তাহলে একটা মূর্খামি হতো, কারণ এই কুয়াশার মধ্যে কোনোভাবেই কাঞ্চনজঙ্ঘা একেবারে দেখা অসম্ভব। তো আপনারাও যারা এখানে আসছেন না, পরবর্তী সময়ে যখন দেখবেন এইরকম মেঘ বৃষ্টির ওয়েদার আছে, তখন ওই জায়গাটা স্কিপ করে দেবেন, কারণ ওই জায়গাটা প্রচণ্ড কস্টলি। ওখানে এন্ট্রি ফিস, তারপর ওখানে একটা টিকিটের প্রাইস আছে, সেগুলো দিয়ে ওখানে গিয়ে যখন দেখবেন যে ভিউ পাচ্ছেন না, তখন হতাশ হয়ে ওখান থেকে ফিরে আসতে হতে পারে। কিন্তু বাদবাকি সময় বলবো অবশ্যই ভিজিট করুন। যদিও এখানে আশেপাশে আরও অনেক জায়গা আছে, দার্জিলিংয়ে টয় ট্রেনের স্টেশন থেকেও দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা, তাছাড়া বাতাসিয়া লুপ থেকেও দেখতে পাওয়া যায়। তবুও ওই জায়গা একটা আকর্ষণ, কিন্তু সেটা আজকে আমার নসিবে নেই। দার্জিলিং ম্যাল থেকে ডান দিকে একটা রাস্তা নেমে গেছে নিচের দিকে, যে রাস্তা চলে গেছে একদম দার্জিলিংয়ের যে বাস টার্মিনাস, যেখান থেকে বাস ছাড়ে শেয়ারিংয়ে যাওয়ার জন্য সব অপশন রয়েছে সেই জায়গাতে। ওখানে গিয়ে সকালবেলায় আমরা বাতাসিয়া লুপ যাওয়ার জন্য একটা দেখি শেয়ারিংয়ের ব্যবস্থা করব। তো আমরা দেখি নিচে গিয়ে কী অপশন পাই, যদি সঙ্গে সঙ্গে বাস পেয়ে যাই ভালো, তাহলে বাসেই চলে যাব। এখন যেহেতু 10টা বেজে গেছে, 10টার পর থেকে এই যে ম্যাল রোড আছে, ম্যাল রোডের সব দোকানপাট সব হচ্ছে খুলে দেওয়া হয়। আর ডান দিকে এখানেই রয়েছে আই হোপ গ্লেনারিস। যারা দার্জিলিং ঘুরতে আসে এই জায়গাটা খুবই পপুলার জায়গা। সকালের এই সময় দার্জিলিং ম্যাল রোডে ভিড়টা আপনাদেরকে দেখাচ্ছি, একটু জুম করে দেখুন, জাস্ট মনেই হচ্ছে না এটা দার্জিলিং। এটি হচ্ছে দার্জিলিংয়ের বাস স্ট্যান্ড। এখান থেকে বাসও পেয়ে যাবেন শেয়ারিংয়ে, তাছাড়া এখান থেকে শেয়ারিং গাড়িরও প্রচুর ব্যবস্থা আছে। এই জায়গাটা চিনে রাখুন। কম বাজেটে যদি সাইট সিন করতে চান, কিংবা যদি এখান থেকে শিলিগুড়ি ঘুরতে চান, তাহলে এখান থেকে আপনারা সমস্ত রকম সুবিধে পেয়ে যাবেন। বাসে একটা টাইম টেবিল রয়েছে, আমার খুবই ভাগ্য ভালো যে বাসটা এক্ষুনি এখান থেকে ছাড়বে। তাহলে চলুন বাসে ওঠা যাক। এখন আমি চলে আসলাম গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়াতে। এই যে দেখছেন, এটা হচ্ছে এন্ট্রি গেট, ওপরে রয়েছে ওখানে একটা টিকিটের কাউন্টার। মাত্র 10 টাকা দিয়ে দার্জিলিংয়ের যে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে আমরা বাসে করে চলে আসলাম একদম গোর্খা মেমোরিয়ালের সামনে। তাহলে চলুন ওপরে ভিজিট করা যাক। এই বাতাসিয়া লুপে কিন্তু একটা টাইম টেবিল আছে এখানে এন্ট্রি করার। এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি 50 টাকা পার পার্সন, যেটা বললাম। আর এখানে এই যে গেটটা দেখছেন, এই কাউন্টার কিন্তু বন্ধ হয়ে যায় দুপুর 2টোর সময়। তারপরে আপনারা যদি আসতে চান তাহলে এর পেছনে আরেকটা কাউন্টার রয়েছে, সেখানে 7টা পর্যন্ত আপনারা ভিজিট করতে পারবেন। 7টার পর কিন্তু আর এন্ট্রি নেই, সমস্ত কাউন্টার গেট সব বন্ধ করে দেওয়া হয় এই বাতাসিয়া লুপে। আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল, এখানে এসে এন্ট্রি করলাম, তার সাথে সাথে চলে আসছে টয় ট্রেন, যেটা দেখার জন্য বাতাসিয়া লুপে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন আসে। এই দেখুন টয় ট্রেন আসছে। আর ভাগ্য যদি খুব ভালো থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ সব থেকে ভালো দেখতে পাওয়া যায়। এই সামনে দাঁড়ালে কিংবা
এই ওপরে এখানে দাঁড়ালে সব থেকে ভালো কিন্তু ভিউ দেখতে পাওয়া যায়, মানে যেটার জন্য আমরা সকালবেলায় টাইগার হিলে যাই সেই জিনিসটা এই জায়গা থেকে উপভোগ করা যায়। কিন্তু আজকে প্রচণ্ড ফগি ওয়েদার, চারিদিকে মেঘ কুয়াশায় খেলা দেখতে পাচ্ছেন, সেই জন্য এখান থেকে দেখা যাচ্ছে না। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার করে দেখার জন্য কিন্তু ওখানে বাইনোকুলার রাখা আছে দেখতে পাচ্ছেন, যেগুলো দিয়ে একদম জুম করে সামনে থেকে দেখতে পারবেন। এই বাতাসে লুপের ওপরও দেখতে পাবেন খুবই একদম কম বাজেটে এখানে শীতের সব মানে যেই রকম এখানে ঠান্ডা থাকে তো সেই রকম সিজনাল সব ড্রেস পোশাক সব এই জায়গায় কিনতে পাওয়া যায়। এইরকম টয় ট্রেনের লাইনের একদম পাশেই বিক্রি হচ্ছে, এখানে সব ক্যাব পাওয়া যাচ্ছে, এগুলো সব 100 টাকা করে পিস। আর তার পাশেই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যে দার্জিলিংয়ের সব থেকে আকর্ষণ, আই লাভ দার্জিলিং লেখাটা আছে এই বাতাসে লুপে। এইবার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে এখান থেকে শিলিগুড়ি কীভাবে ফিরে যাবেন। আজকে আর আমি কোথাও ঘুরছি না, এটাই ছিল আমার হচ্ছে শেষ জায়গা এবং প্রথম জায়গা। যেহেতু পাহাড়ের এখানে ওয়েদার খারাপ দেখতে পাচ্ছেন, এখন দূরের দিকে আপনারা যদি নজর করেন না তাহলে আপনারা দেখতে পাবেন চারিদিক পুরো মেঘে ঢেকে গেছে। ওয়েদার খারাপের জন্য অনেকগুলো জায়গা দেখাতে পারতাম আপনাদের, কিন্তু দেখাতে পারলাম না। এর জন্য আমারও খুব খারাপ লাগছে, কারণ এত দূরে ঘুরতে এসে আমি বেশি জায়গা কিন্তু ঘুরতে পারিনি। সব কিছু নসিবে যদি থাকে তাহলে সব কিছু হবে, তা না হলে কিছু না। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আজকেও সারাদিন বৃষ্টির ওয়েদার আছে এখানে, তো কালকের মতো সম্মুখীন আজকে আর আমি হতে চাই না। আর হাতেও যেহেতু আর বেশি সময় নেই, এখান থেকে আমি শেয়ার গাড়ি ধরে নেবো, এই যে নিচের যে সাফারিগুলো আছে ওগুলোতে করে চলে যাবো সোজা একদম শিলিগুড়ি পর্যন্ত। আর আপনারা যদি বাসে করে যেতে চান তাহলে এই জায়গা থেকে উঠতে পারেন, কিন্তু আমি পরামর্শ দেবো এই জায়গা থেকে আপনারা নাই উঠুন, তার কারণ এখান থেকে কিন্তু সিট একদম পাবেন না। টোটালি 3 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে শিলিগুড়ি পর্যন্ত যাওয়া খুবই কষ্টের। সেই জন্য বলবো 20 টাকা দিয়ে কিংবা 10 টাকা খরচা করে এখান থেকে চলে যান দার্জিলিংয়ের বাস স্ট্যান্ডে, ওখান থেকে টিকিট কেটে একদম বাসের সিটে বসে পৌঁছে যেতে পারবেন শিলিগুড়ি। তাহলে ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে এরপরে আবার কোনো নতুন জায়গায় নতুন কোনো ট্রিপে। টাটা।